আজকের গল্পটা মানুষরূপী এক জানোয়ার আর সাইকোর গল্প, যে জুস বানানোর মেশিনে মানুষদের ফেলে একদম জুস বানিয়ে হত্যা করত। এতে তাদের হাড্ডি মাংসের কোনো অস্তিত্ব থাকতো না। এভাবে একের পর এক মার্ডার করতে করতে পুলিশ স্টেশনে তার নামে শত শত ফাইল জমা হয়ে যায়। এমনকি মার্ডারের কেসের ফাইল রাখার জন্য পুলিশদের আলাদা একটি বুক শেলফ বানাতে হয়। টবি যে কতটা ভয়ঙ্কর আর সাইকো তা আপনার ধারণারও বাইরে। এরই মধ্যে টবির মেয়েকে রেপ করে কুখ্যাত এক সন্ত্রাসী, যার বদলা নিতে টবি আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে। পুলিশ যখন এসবের তদন্তে নামে, বেরিয়ে আসে টবির ছোটবেলা থেকে এই পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া সকল অন্যায়ের কথা। তার জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে এসব করতে বাধ্য করছে। কিন্তু এতগুলো খুন করার পর তার শেষ পরিণতি কি হয়? সে কি আবার নতুন করে তার জীবন শুরু করতে পারবে, নাকি প্রকৃতির নিয়মে তাকে পাপের শাস্তি ভোগ করতে হবে? বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া সারা জাগানো মুভি টবির কথা। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। মুভি শুরু হয় কানাডার কোনো এক গ্রামকে দেখিয়ে। গ্রামের সবাই মিলে এখানে এক ধরনের পুজো আয়োজন করেছে, অনেকটা কান্টারা মুভির মতো, যেখানে আমরা দেখেছিলাম বছরে একবার করে ছাগলের বলি দিয়ে এই পুজো হয়, যেখানে তাদের দেবী একজনের উপর ভর করত। এইখানেও তেমনি দেবী এই লোকটার উপর ভর করেছে, আর তারা বলি দেওয়ার জন্য একটা ছাগলও রেডি করে রেখেছিল। এইখানে উপস্থিত ছিল আনন্দ নামে এই লোকটি, যাকে দেখে বোঝাই যাচ্ছিল সে গ্রামের উচ্চ পর্যায়ের কোনো কিছু হবে আর কি। তো সে দেবী যার উপর ভর করেছে তাকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিকঠাক আছে তো? দেবী বলেন না, তোমরা বলি দেওয়ার জন্য যে ছাগল এনেছিলে সেইটা আর সেখানে নেই। আনন্দ বলে এই কি বলছেন, ছাগল তো জায়গা মতোই আছে। দেবী বলেন না, আমার ধারণা কখনো ভুল হতে পারে না। এটা শুনে আনন্দ তার এক লোককে পাঠায় ছাগল জায়গা মতো আছে কিনা এটা দেখার জন্য। লোকটি গিয়ে দেখে ছাগল তার জায়গা মতোই আছে। এদিকে দেবী বলছিল যদি আমার ধারণা সঠিক হয় তাহলে ছাগলটি সেখান থেকে পালিয়ে গেছে, আর যাকে তোমরা দেখতে পাচ্ছ সে কোনো ছাগল নয়, কোনো খারাপ শক্তি ছাগলের রূপ নিয়ে এখানে এসেছে। দেখা যায় সত্যি সত্যি ছাগলটি গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে আবার ফিরে এসেছে, যেটা কেউ জানে না। এইখান থেকে মুভির কাহিনী শুরু হয়। মুভির শুরুতে এতক্ষণ যে সিনগুলো দেখলেন সেগুলো অবশ্যই মনে রাখবেন, শেষে গিয়ে সব ঘটনা মিলে যাবে। তো এই পুলিশ স্টেশনে নতুন এসআই জয়েন হয়েছে, যাকে সব কনস্টেবলরা মিলে ওয়েলকাম করছে। এই নতুন এসআই এর নাম হলো সাম্পাত, আর সে কথা বলছিল এই থানার হেড কনস্টেবল কুশালাপ্পার সাথে। সাম্পাত কুশালাপ্পাকে জিজ্ঞাসা করে এই জায়গার ক্রাইম রেট কিরকম। কুশালাপ্পা বলে আগে তেমন একটা ক্রাইম এখানে হতো না, চুরি ডাকাতি ছিনতাই এসব নর্মাল ঘটনা ঘটতো, কিন্তু এখন শুধু মার্ডার আর মিসিং এর কেস, ক্রাইম রেট প্রচুর হাই। এগুলো শুনে সাম্পাত বলে চিন্তা করো না, আমি এসেছি, এখন সব ঠিক হয়ে যাবে। এইখানে আমরা জানতে পারি সাম্পাত কেবল ট্রেনিং এ মাত্র 2 বার গান চালিয়েছে। সে নাকি গুলির আওয়াজ শুনলে ভয় পায়, সে নাকি আবার ক্রাইম রেট কমাবে। তো যাই হোক, তারা কথা বলছিল, ঠিক সেই সময় বাইরে এই মেয়েটি এসে চিৎকার চেঁচামেচি শুরু করে, আর পুলিশ স্টেশনে ঢিলও মারছিল, আর বলছিল আজ 4 দিন হয়ে গেছে আমার বাবার কোনো খোঁজ খবর নেই, আর কয়বার কমপ্লেইন করব, তোমরা আমার বাবাকে খুঁজতেছো না কেন? তো এইখানে আমরা বুঝতে পারি যে মেয়েটি কেন পুলিশ স্টেশনের সামনে এসে এভাবে চিল্লাচিল্লি করছে। মেয়েটির নাম জেনি। সে নাকে অদ্ভুত এক ধরনের রিং পড়েছিল, যেটার পেছনেও রয়েছে এক রহস্য। জেনি আরো বলে কাল সন্ধ্যার মধ্যে আমার বাবাকে খুঁজে না পেলে ওই আনন্দকে আমি নিজের হাতে খুন করব। এই বলে আনন্দকে অনেক বকাঝকা করতে থাকে। এসব শুনে এসআই বলে তুমি চিন্তা করো না, তোমার বাবাকে আমরা খুঁজে দিব। এরপর ভেতরে গিয়ে সাম্পাত কুশালাপ্পাকে জিজ্ঞাসা করে ওর বাবাকে, তোমরা তাকে খুঁজতেছো না কেন? কুশালাপ্পা বলে বাদ দিন স্যার, এসবের মধ্যে না জড়ানোই ভালো হবে। সাম্পাত বলে আরে সমস্যা নাই, বলতো সে কি এমন করে যেগুলোর বিষয়ে জানলেও আমাদের ক্ষতি হতে পারে? সে কে? তার কি কোনো কেসের ফাইল আছে? তার নাম কি? কুশালাপ্পা কিছুক্ষণ চুপ থেকে বলে টবি, তার নাম টবি। এরপর তাকে নিয়ে যায় তার কেসের ফাইল দেখাতে। এই ঘরে তাদের কেসের নানা রকম ফাইলপত্র রাখা হয়। দেখা যায় টবির নামে শুধু একটা ফাইল নয়, অসংখ্য ফাইল জমা রয়েছে তার নামে, যার জন্য পুরো একটা বুক শেলফ লেগেছে। অর্থাৎ সে যে
কতগুলো ক্রাইম করেছে হিসাব ছাড়া। একের পর এক মার্ডার, মিসিং এর সকল কেস তার নামে রয়েছে, যেগুলো শুনে নতুন এসআই একদম অবাক হয়ে যায় যে এক মাঝবয়সী লোক কিভাবে এতগুলো মানুষকে হত্যা করলো। এরপর তারা যায় ফাদারের কাছে, যে আশ্রমে টবি ছোট থেকে বড় হয়েছে। ফাদার বলা শুরু করে, এই মানুষরূপী জানোয়ারকে আমরা আশ্রয় দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। একদিন ক্রিসমাসের সময় আমি সব বাচ্চাদের একটা করে গিফট দিচ্ছিলাম। সবাই গিফট নিতে আসলেও টবি গিফট নিতে আসে না। সে জন্মগত বোবা, আর ছোট থেকে তার ব্যবহার কেমন যেন অদ্ভুত। তার ভেতরে ঘটে যায় আরেক দুর্ঘটনা। টবি আগে যে আশ্রমে থাকতো সেখানে দায়িত্বে থাকা একজন লোক ছোট বাচ্চাদের ফিজিক্যালি অ্যাবিউজ করত। যখন সে সেটা টবির সাথে করতে যায়, টবি তাকে মারতে মারতে আধমরা করে দেয়। সেই দিন থেকে তার ব্যবহার আজব হয়ে গেছে। ফাদার তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, আর টবি অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউ তাকে এতটা আদর করে জড়িয়ে ধরেনি। সে বোবা বলে এতদিন কেউ তার নামও জানতো না। তাই ফাদার তাকে একটা নাম দেয়, আর তা হলো টবি। টবি নিজের নাম হাতে লিখিয়ে নেয়, আর সাথে ফাদারের নামও লিখে নেয়, কারণ সে ফাদারকে নিজের বাবার মতোই মনে করছিল। হাতে তার লেখা নামটি সে সবাইকে দেখায় যে আজ থেকে তার নাম টবি। ফাদারের থেকে এত আদর আর ভালোবাসা পেয়েও সে বদলায় না। সব সময় মারপিট, হাত পা ভাঙা, রক্ত, এসব যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এই জন্য তাকে জেলেও যেতে হয়। জেলেই টবি বড় হয়। বেশ কিছু বছর পর সে জেল থেকে ছাড়া পায়। এইদিকে চার্চে ফাদারের সাথে কয়েকজন দেখা করতে আসে, আর তাদের মধ্যে একজনের দাদি এই জমিটা চার্চে দান করে দিয়েছিল। সে এখন এসে এই জমিটা আবার ফেরত চাচ্ছে, যেটা ফাদার দিতে রাজি হয় না, কারণ একবার যেটা গরিবদের মাঝে দান করা হয়েছে সেটা আর ফেরত নেওয়া হয় না। তাই সে বলে, আমাকে খুন করে ফেললেও জমি তোমরা পাবে না। এটা শুনে তারা তাকে মারতেই যাবে, ঠিক তখনই টবি সেখানে এসে উপস্থিত হয়, কারণ সে ফাদারকে নিজের বাবা বলেই মনে করত। ফাদারকে এই অবস্থায় দেখে নিমেষে তার ভেতরের শয়তানটা জেগে ওঠে। ফাদার তো টবিকে দেখেই বুঝে যায় যে টবি নির্ঘাত এখানে কোনো অঘটন ঘটাবে। ঠিক তাই হয়। সে এক এক করে সবাইকে মারতে মারতে আধমরা করে দেয়। পুরো মুভিতে যেমন ভরপুর সাসপেন্স আর একের পর এক টুইস্ট রয়েছে, তার তো কোনো জবাবই নেই। কিন্তু মাঝে মাঝে এই অ্যাকশন সিনগুলো অস্থির। একটার পর একটা সবাইকে মারতে মারতে এমন অবস্থা করে দেয় যে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে চার্চের জমিটাও আর তাদের দিতে হয় না, আর ফাদারও বেঁচে যায়। আর যেহেতু টবির কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই ফাদার তাকে এখানেই থাকতে বলে। টবিকে চার্চে আশ্রয় দেওয়ার পর ফাদার পড়ে যায় আরেক বিপদে, কারণ দিনের পর দিন তার দুষ্টামি বেড়েই যাচ্ছিল। সে বাচ্চাদের মতো এক একজনের সাথে এক এক কর্মকাণ্ড করে বেড়াতো। বড় আর ছোট দেখতো না, সবার গায়ে কারণে অকারণে হাত তুলতো। এই সব কিছুর বিচার আসতো ফাদারের কাছে। ফাদারের কাছে লোকেরা বলতো, এমন পবিত্র জায়গায় এমন অসভ্য লোককে রেখেছেন কেন? ও তো চার্চের সামনে বসে বিড়ি খায় আর কত ধরনের অপকর্ম করে। আপনি ওকে চার্চ থেকে বের করে দিন, না হলে আমরা কোনো লিগ্যাল অ্যাকশন নিব। ফাদার তাদের এভাবে সেভাবে অনেক কথা বুঝিয়ে দিত যে লোকটা বোবা আর ওর মাথায় একটু সমস্যা আছে, আপনারা একটু মেনে নিন। কিন্তু কোনো কিছুতেই তার কোনো কর্মকাণ্ড থামছিল না। একসময় লোকেদের কথার চাপে পড়ে ফাদার তাকে চার্চ থেকে বের করে দেয়। এরপর সিন একটু বর্তমানে আসে। এসআই সাম্পাথ আর কুশালাপ্পা যায় দামোদর নামে এক লোকের কাছে, কারণ টবিকে চার্চ থেকে বের করে দেওয়ার পর সে দামোদর নামে এই লোকটার সাথেই থাকতো। চার্চে থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পরের ঘটনাগুলো এখন দামোদরই বলবে। দামোদর বলা শুরু করে যে কিভাবে তার সাথে টবির দেখা হলো। তার দেখা হলো। সিন আবার অতীতে যায়। এই দামোদরের একটা অভ্যাস ছিল, সে রাতের বেলা মাছ ধরতে যেত। তো একদিন রাতের বেলা মাছ ধরতে গেলে সে পাশে টবিকে দেখতে পায়। টবি তো বোবা, কথা বলতে পারে না, তাই দামোদর তাকে তার নাম জিজ্ঞাসা করলে সে হাত
বাড়িয়ে তার নাম দেখায় যে তার নাম টবি। তো দামোদর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো। টবি ইশারায় জানায় যে তার কোনো বাড়ি ঘর নেই, তার খাবার দাবার কি করবে কোথায় যাবে সে কিছুই জানে না, সে আগে একটা চার্চে থাকতো। এইভাবে ইশারায় সে লোকটিকে তার অতীতের কিছু ঘটনা বলে। তো লোকটি মাছ ধরতে ধরতে তাকে বলে তোমার যেহেতু থাকার কোনো জায়গা নেই, খাওয়ার মতো কিছু নেই, তাহলে চলো আমার কাজে সাহায্য করবে, তোমাকে থাকার জায়গা দিব আর খাবার দিব, তুমি শুধু আমার হেল্পার হয়ে কাজ করবে, আমি যে কাজ করি সেই কাজে তুমি আমাকে একটু সাহায্য করবে। টবি তো এক কথায় রাজি হয়ে যায়। রাজি না হয়ে আর উপায় কি, তার তো কোথাও যাওয়ার জায়গা নেই, সে থাকবে কোথায়, খাবে কি, তাই সে এক কথায় দামোদরের প্রস্তাবে রাজি হয়ে যায়। তো পরের দিন আমরা দেখতে পাই দামোদর আসলে একটা সরকারি হাসপাতালে মরচুরিতে কাজ করে, অর্থাৎ লাশ কাটার কাজ করে। সে টবিকে সেখানে নিয়ে যায়। টবিকে নিয়ে যাওয়ার পর সে ভাবে টবি হয়তো এসব দেখে ভয় পাবে, কারণ যে কোনো সাধারণ মানুষ লাশ দেখলে অথবা লাশ কাটাকাটি দেখলে ভয় পায়, কিন্তু টবির ক্ষেত্রে ব্যাপারটা ছিল একেবারেই উল্টো। সে তো ভয় পাচ্ছিলই না, উল্টো একেবারে নর্মাল ছিল, যেটা দেখে দামোদর অনেকটা অবাক হয় আর বুঝতে পারে এই টবি সাধারণ কোনো মানুষ না। টবি আরো উৎসাহিত হয়ে তাকে জিজ্ঞাসা করে কাজ কিভাবে করব। এরপর দামোদর তাকে শিখিয়ে দেয় যে লাশ কিভাবে কাটতে হবে। এরপর টবি একাই লাশ কেটে তাকে দেখিয়ে দেয়। এরপর থেকেই টবি সেই মরচুরিতেই থাকা শুরু করে। এখন থেকে টবি এই কাজই করে আর সে তাকে খাবার দেয়। একদিন রাতে তারা আবার মাছ ধরতে যায়। তারা কথা বলার সময় হঠাৎ পাশে থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। দামোদর গিয়ে দেখে এক সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে কেউ রেখে চলে গেছে। টবি তো মাছ ধরায় ব্যস্ত, তাই দামোদর ভয় পেয়ে গ্রামের সবাইকে ডাক দেয়। এদিকে আমরা দেখি টবি মাছ ধরতে ধরতে একদম পানিতেই নেমে পড়েছে আর সে হঠাৎ করে এক ধরনের বড় চুরির মতো নাকফুল পায়, যেটা দেখে সে কিছুটা অবাক হয়। দামোদর আসছে না দেখে টবি দেখতে যায় যে কি হয়েছে। টবি এসে দেখে এই অবস্থা, সবাই বাচ্চাটার থেকে দূরে দাঁড়িয়ে আছে, সবাই বাচ্চাটাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু সে নির্দ্বিধায় বাচ্চাটির কাছে গিয়ে তাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে সে লালন পালন করবে, কিন্তু বাচ্চাকে কিভাবে খাওয়াবে, কি খাওয়াবে, কিভাবে গোসল করাবে, কিভাবে রাখবে সে তো কিছুই জানতো না। তাকে এই অবস্থা দেখে একটা নার্স এসে তাকে সাহায্য করে। সেই নার্সটা তাকে শিখিয়ে দেয় যে কিভাবে বাচ্চাকে খাওয়াতে হবে, গোসল করাতে হবে আর ঘুম পাড়াতে হবে। তবে সেই অনুযায়ী বাচ্চাকে দেখাশোনা করে। তাদের থাকার তো কোনো জায়গা ছিল না, তাই টবি মরচুরিতে এক জায়গা করে তাকে সেখানে রাখতো। তারা একসাথে থাকতো। সেই বাচ্চাটি ছিল একটি মেয়ে। টবি বাচ্চাটিকে ফাদারের কাছে নিয়ে যায় তার নামকরণ করার জন্য। ফাদার তার নাম রাখে জেনি। এখন থেকে এই বাচ্চার নাম জেনি। এইভাবেই জেনি আস্তে আস্তে বড় হয়। কিছু বছর পর টবি তাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। স্বাভাবিকভাবে প্রিন্সিপাল তাকে তার মার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে তো তার মার নাম জানে না। টবি বলে যে আমি ওর বাবা, বাবার জায়গায় আমার নামটা বসিয়ে দিন, আর ওর মাকে তা আমি জানি না। এটা শুনে প্রিন্সিপাল তো অবাক হয়ে যায়, কিন্তু অবশেষে তাকে এই স্কুলে ভর্তি করায়। জেনি এখন প্রতিদিন স্কুলে যায়। ধীরে ধীরে সে অনেক কিছু শিখছে। বেশ কিছুদিন পর জেনি তার বাবার হাতে তার নামটা নিজের হাতে লিখে দেয়। টবি খুশিতে যেন পাগল হয়ে যায়। সে সবাইকে লাফাতে লাফাতে দেখাচ্ছিল যে তার মেয়ে তার নাম লিখে দিয়েছে। এটা শুনে সবাই তাকে বলে তাহলে এই খুশিতে আমাদের একটু ড্রিঙ্ক করা, আজকে সবার ড্রিঙ্কের টাকা আমি দিব, সবাই ইচ্ছা মতো খাও। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু দোকানদার বলে তোমার আগের অনেক দেনা পাওনা আছে, আগে সেগুলো পরিশোধ করো, তারপরে সবাইকে দিব। এটা শুনে টবির মন খারাপ হয়ে যায়, কারণ তার কাছে তো একটা টাকাও নেই, আর সে মাঝে মধ্যেই এখানে এসে ড্রিঙ্ক করে যেত, কিন্তু একটা টাকাও দিত না। দোকানদার সেই টাকাগুলোর হিসাব লিখে রেখেছে, তাই আজকে সে কাউকে ড্রিঙ্ক দেয় না। দোকানে ড্রিঙ্ক না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় বাসায় তারা ড্রিঙ্ক বানাবে। তাই সব রেডি করে তারা চুলায় কি যেন বসিয়ে দেয়, আমি তো নিজেও জানি না, আমি তো আর কখনো ড্রিঙ্ক বানাই নাই বা দেখি নাই। তো যাই হোক, তারা ড্রিঙ্ক বানানোর সবকিছু রেডি করে চুলায় বসিয়ে দিয়ে পাশে বসেছিল। ড্রিঙ্ক তো রেডি হয় না, উল্টো কিছুক্ষণ পর একটা ছোটখাটো ব্লাস্ট হয় আর তাদের পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ তাদের জিজ্ঞাসা করে, কিরে তোরা ওখানে কিসের ব্লাস্ট করলি, কোনো বোমা টোমা বানাচ্ছিলি নাকি? এটা শুনে দামোদর
বলে, না স্যার, আমরা তো মানুষের উপকার করছিলাম। পুলিশ বলে, কিসের উপকার? আমরা ড্রিঙ্ক বানাচ্ছিলাম স্যার। এগুলো কথা বলার মাঝখানে হঠাৎ করে এই মেয়ের এন্ট্রি হয়। এই মেয়ের নাম সাবিত্রী। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে কারণ সে একজন প্রস্টিটিউট। কিন্তু প্রথম দেখাই টবি তাকে ভালোবেসে ফেলে। টবির কোনো আইডিয়াও নেই যে সাবিত্রী কি কাজ করে। তো কিছুক্ষণ পর পুলিশ স্টেশন থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাসায় এসেও টবি কোনোভাবেই তার কথা ভুলতে পারছিল না। সে মুচকি মুচকি হাসছিল। জেনি তার পাশেই শুয়েছিল। সে তো তার বাবার এই অবস্থা দেখে ব্যাপারটা বুঝতে পারে। তাই সে তার বাবাকে বলে, এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আমরা সেই মেয়েটির সাথে দেখা করব আর বলবো তুমি তাকে পছন্দ করো। তার বাবাও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। আর তারা পরের দিন সকালে বেরিয়ে পড়ে সাবিত্রীর সাথে দেখা করার জন্য। জেনি একটা কাগজে আই লাইক ইউ লিখে টবিকে বলে এটা সাবিত্রীকে দিতে। কিন্তু টবি রাজি ছিল না, কারণ সে খুবই লজ্জা পাচ্ছিল। তাই জেনি বিরক্ত হয়ে নিজেই যায় কাগজটা দিতে। কাগজ দেওয়ার পর সে জানায় যে তার বাবা তাকে পছন্দ করে। এইটা বলে জেনি পিছনে তাকিয়ে দেখে তার বাবা সেখানে নেই। আসলে টবি এতটাই লজ্জা পেয়েছে যে সে সেখান থেকে চলে গেছে। তো সাবিত্রী জেনিকে বলে যে সত্যি যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমার সাথে আলাদা দেখা করতে বলো, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। এটা শুনে জেনি সেখান থেকে চলে যায়। পরের দিন তারা আবার সাবিত্রীর সাথে দেখা করে। সাবিত্রী টবিকে বলে, তুমি যে আমাকে পছন্দ করো, তুমি কি জানো যে আমি কি করি? আমি আসলে দেহ ব্যবসা করি। আমার শরীর বিক্রি করে আমি আমার পেট চালাই। এই অবস্থায় আমি কাউকে বিয়ে করে সংসার করতে পারবো না। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি, এর থেকে বেশি কিছু হওয়া আমার পক্ষে সম্ভব না। এটা শুনে টবি এক কথায় রাজি হয়ে যায়, কারণ ভালোবাসার মানুষের থেকে একেবারে দূরে থাকার চেয়ে ভালো বন্ধু হয়ে পাশে থাকা। এরপর থেকে তারা একসাথে অনেক সময় কাটায়। তারা তিনজন একসাথে ঘুরতে যায়, একসাথে খাওয়া দাওয়া করে, আরো অনেক কিছু। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। টবি যতক্ষণ তার সাথে থাকে হাসি খুশি থাকে, কিন্তু যখনই অন্য কোনো ছেলের সাথে তাকে দেখে তার মন একদম খারাপ হয়ে যায়। সে চুপচাপ থাকে, কারোর সাথে ইশারায় কোনো কথা বলে না। সাবিত্রী বুঝতে পারে যে টবি কেন তার উপর রাগ করেছে। তাই সাবিত্রী তাকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি কি কাজ করি। তুমি তো জেনে শুনে আমার সাথে বন্ধুত্ব করেছিলে, তাহলে এখন এরকম করছো কেন? সাবিত্রী ইচ্ছা করে তার সাথে কথা বলে, কিন্তু তবুও টবির রাগ ভাঙে না। সে সবসময় সাবিত্রীর সাথে অভিমান করে থাকতো। কিন্তু একদিন সাবিত্রী তার সাথে ভালোভাবে কথা বলে সবকিছু মিটমাট করে নেয়। এরপর আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু একের পর এক ছেলেকে সাবিত্রীর সাথে দেখে টবি কিছুতেই মেনে নিতে পারছিল না। সে দিন দিন নেশায় ডুবে যাচ্ছিল। তার এই অবস্থা দেখে সাবিত্রীরও তার উপর মায়া হয়, কিন্তু তাতে কোনো কিছু করার ছিল না, কারণ টবির নিজের কোনো ঘর ছিল না, কোনো থাকার জায়গা ছিল না। উপর থেকে সে যদি সাবিত্রীকে বিয়ে করে তাহলে তাকে নিয়ে কোথায় থাকবে, তাকে খাওয়াবে কি? তার তো কোনো ভালো কাজও নেই। সে কোনো মতে তার মেয়েকে নিয়ে থাকে। এইভাবে আস্তে আস্তে তার মেয়েটাও বড় হয়ে যায়। মেয়ে এখন কলেজে পড়ে। একদিন কলেজ শেষে এক টিচার তাকে বলে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, ছুটির পরে আমার সাথে দেখা করো। এখন স্যার যেহেতু বলেছে তাহলে দেখা তো করতেই হবে। তাই সে ছুটির পর তার স্যারের জন্য অপেক্ষা করে। স্যার তার সামনে আসে আর তার বুকে হাত দিয়ে বলে, তোমার এই বোতামটা মনে হয় একটু টাইট লাগছে, তাই না? আসো খুলে দেই। এসব দেখে জেনে তো বুঝতে পারে যে তার স্যারের আসল মতলবটা কি। সে তার স্যারকে বলে, দাঁড়ান স্যার, আমি তো দরজাটা লাগিয়ে দিয়ে আসি। সে আস্তে করে দরজা লাগিয়ে পায়ের জুতা খুলে তাকে ইচ্ছা মতো মারা শুরু করে আর পুরো ক্যাম্পাস দৌড়িয়ে তাকে মারে। এরপর বাসায় এসে সে মন খারাপ করে বসেছিল। সাবিত্রী এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে, মেয়েদের জীবনে কখনো না কখনো এসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তুমি টবিকে কিছু বলো না, ও আবার উল্টাপাল্টা কি না কি করে বসে, ওর তো কাজের কোনো ঠিক ঠিকানা নেই। এটা শুনে জেনি সিদ্ধান্ত নেয় টবিকে সে কিছুই বলবে না, কারণ টবি স্কুলে আবার উল্টাপাল্টা কোনো কিছু করলে তাকে কলেজ থেকে বের করে দিতে পারে। তো এইখানে আমরা আরো জানতে পারি যে জেনি সংসারের খরচ চালানোর জন্য সমুদ্র থেকে শামুক কুড়িয়ে সেটা বাজারে বিক্রি করে, কারণ টবি দিনে যা ইনকাম করে সারাদিন নেশা পানি করে সেটা শেষ করে ফেলে। এইভাবে সেদিন নেশা করে সে সাবিত্রীর কাছে যায়। সাবিত্রী তো তাকে দেখে একদম রেগে যায় আর তার উপর পানি ঢেলে দেয় আর বলে, সারাদিন কোথায় নেশা
আশা করে পড়ে থাকিস তার তো কোনো ঠিক নেই। তোর মেয়ের দিকে একটু খেয়াল রাখিস। মেয়েটা এখন বড় হয়েছে, কখন কোথায় যায় কি করে তার তো কোনো খোঁজ খবরই রাখিস না। আগে নিজের থাকার জন্য একটা ঘর বানা, তারপর আমার সাথে দেখা করতে আসিস। টবি এটা শুনে এক্সাইটেড হয়ে ইশারায় বলে, যদি আমি ঘর বানাই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? সাবিত্রী বলে, আগে বানা তারপর দেখা যাবে। টবি এরপর লেগে যায় ঘর বানানোর কাজে। সে সবার কাছে টাকা হাওলাত চায়, সে টাকা ইনকাম করতে শুরু করে, কিন্তু কোনোভাবে একটা ঘরের টাকা সে জোগাড় করতে পারে না। সিন একটু করে বর্তমানে আসে। আমি ওই ঘরের কথা বলার পর ও একটা ঘরের জন্য সবকিছু করতে রাজি ছিল, আর এইটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় দামাস্কার নামে এক লোককে। সে এই এলাকার বড় ডন। এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না। তার কাজে কেউ বাধা দিলে অথবা তার বিরুদ্ধে কেউ গেলে শহরের কোনায় কোনায় তার মিসিং পোস্টার লাগায়, আর কিছুদিন পর তাকে সত্যি সত্যি মিসিং করে দেয়, অর্থাৎ তাকে হত্যা করে ফেলে। এতটাই ভয়ঙ্কর এই দামাস্কার। এইখানকার থানা পুলিশ সব তার হাতের মুঠোয়। তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সে তার ইচ্ছা মতো তার খারাপ কাজ এইখানে চালিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় আনন্দকে। আনন্দের কথা মনে আছে? মুভি শুরুতে যে একজন লোককে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এই লোকটা হয়তো গ্রামের পাওয়ারফুল কোন একজন ব্যক্তি। তো যাই হোক, আনন্দ এখানে মাংসের ব্যবসা করে। সে নতুন দোকান দিয়েছে। সে গ্রামের বাড়ি থেকে কয়েকটা ছাগল এনে এখানে মাংস বিক্রি করছে, কিন্তু দোকান চালু করতে না করতেই সে দামাস্কার এখানে এসে উপস্থিত। সে এসে সরাসরি ছাগলের মাংসের ওপর কেরোসিন তেল ঢালতে থাকে আর তাকে জিজ্ঞাসা করে, এই ছাগলগুলো কোথা থেকে এনেছিস? আনন্দ দামাস্কারকে সরাসরি না দেখলেও তার পাওয়ার সম্পর্কে একটু ধারণা রাখত, তাই সে দামাস্কারের সাথে তর্কে জড়ায় না। সে যা বলে সে চুপচাপ শুনে যায়। দামাস্কার কেরোসিন ঢালতে ঢালতে জিজ্ঞাসা করে যে এই ছাগলগুলো কোথা থেকে এনেছিস? আনন্দ বলে, কেরালা থেকে ইম্পোর্ট করেছি। কেন স্যার, কি হয়েছে? এরপর দামাস্কার সরাসরি ধমক দিয়ে বলে, এরপর থেকে যদি আমাদের কাছ থেকে ছাগল না নিস তাহলে তোর খবর আছে। আসলে দামাস্কারের এইখানে ছাগলের ফার্ম রয়েছে, কিন্তু সে বাইরের তুলনায় অধিক মুনাফা দিয়ে ব্যবসা করত, যার ফলে সবার তার কাছ থেকে ছাগল কিনলেও তাদের ব্যবসায় লস হতো। তাই আনন্দা বাইরে থেকে ইম্পোর্ট করে ছাগল নিয়ে এসেছিল। তো দামাস্কার তাকে ধমকিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় বলে, এরপর থেকে আমাদের কাছ থেকে জিনিস নিবি, না হলে তোর খবর আছে। কিন্তু এত কিছুর পরেও আনন্দা তার কথা শোনে না। সে আবার বাইরে থেকে ছাগল ইম্পোর্ট করে নিয়ে আসে। আনন্দ রাতের আধারে ছাগল নিয়ে আসে যেন দামাস্কার টের না পায়, কিন্তু কোনোভাবে দামাস্কার এই খবরটা পেয়ে যায়, কিন্তু সে তখন তাকে কিছু বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন থেকে দামাস্কারের লোকেরা এলাকায় আনন্দের মিসিং পোস্টার লাগাতে শুরু করে, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছিল যে কয়দিন পরে তারা আনন্দকে মেরে ফেলবে। তাই আনন্দরা ভয়ে বনে জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছিল। আনন্দের দুই সাথীর মধ্যে একজন বলে, আমাদের পথের কাটা এই দামাস্কার, যদি ওকে শেষ করে দেওয়া যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা নির্দ্বিধায় এখানে ব্যবসা করতে পারবো। এটা শুনে আনন্দ বলে, আরে এসব তুই কি বলছিস? এত বড় বুকের পাটা কার রয়েছে যে ওকে খুন করবে? কিন্তু তার সাথী বলে, আছে, এরকম বুকের পাটা একজনের আছে। তো ব্যাস, এরপরে তারা চলে আসে টবির কাছে। তারা জানতো যে টবি একটু অন্যরকম আর এখন তার একটা ঘরের অনেক প্রয়োজন। তাই আনন্দরা তাকে বলে, তুমি দামাস্কার নামে ওই লোকটাকে হত্যা করো আর আমরা তোমাকে থাকার জন্য একটা ঘর বানিয়ে দিব, যেটা শুধু তোমার হবে। তুমি পরিবার নিয়ে সেখানে থাকতে পারবে, শুধু আমাদের এই কাজটা করে দাও। এটা শুনে টবি তো এক কথায় রাজি হয়ে যায়, কারণ এখন তার একটা ঘরের বিশেষ প্রয়োজন, কারণ সাবিত্রীকে বিয়ে করে সে সেই ঘরে থাকতে চায়। তো পরের দিন টবি প্ল্যান করে আবার অনেকগুলো ছাগল ইম্পোর্ট করে নিয়ে আসে, যেগুলো দেখা মাত্রই দামাস্কার সেখানে এসে উপস্থিত। কিন্তু আনন্দা এগুলো দেখে একদম ঘাবড়ে যায় আর ভাবতে থাকে, এখন যদি দামাস্কার এসে এগুলো দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। বলতে বলতে দামাস্কার সেখানে এসে উপস্থিত। আনন্দ দামাস্কারকে গিয়ে বলে, ভাই এগুলো আমি আনাইনি, আর কে এনেছে তাও আমি জানি না, এগুলোর বিষয়ে কোনো কিছুই আমি জানি না। দামাস্কার এটা শুনে বলে,
তাহলে কে করেছে এত বড় দুঃসাহস? এটা বলা মাত্রই ছাগলদের মধ্যে থেকে এন্ট্রি নেয় টবি তার সামনে আসে। দামস্কার তার লোকদের পাঠায় টবিকে মারার জন্য, কিন্তু টবি এক এক করে সবাইকে মারতে মারতে আধমরা করে দেয়। এই মুভির অ্যাকশন সিনগুলো ছিল অস্থির, যা মুভি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো সবাইকে মারতে মারতে এক পর্যায়ে সে দামস্কারকেও শেষ করে দেয়। আর বাংলা ছবির মতো শেষে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। আনন্দ তো মনে মনে অনেক খুশি, কারণ এখন থেকে তাকে আর বিরক্ত করার মতো কেউ নেই, তার পথে আর কোনো বাধা নেই, সে নির্দ্বিধায় তার ব্যবসা চালিয়ে যেতে পারে। তো টবিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় জেনি অনেক কান্না করছিল। তখন টবি হাতের ইশারায় তাকে বোঝায় যে তুমি চিন্তা করো না, আমাদের নতুন একটি ঘর হবে। এরপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সিন আবার বর্তমানে আসে। এসআই সাম্পাত আর কুশালাপ্পা এই ঘরের সামনে এসে জেনি বলে ডাকতে থাকে, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেয় না। একটু পর পাশের বাড়ি থেকে একটি মহিলা বের হয়ে আসে আর বলে, আপনারা কাকে খুঁজছেন স্যার? পুলিশরা বলে, জেনিকে খুঁজতেছি। ও কোথায়? মহিলাটি তাদের বসতে দেয় আর বলে, ওই যে ওই ছোট্ট মেয়েটিকে দেখছেন, ওই হলো জেনির মেয়ে। অফিসার সাম্পাত সেই মহিলাটাকে জিজ্ঞাসা করে, টবি জেলে যাওয়ার পর কি হলো? আনন্দ কি তাদের ঘর বানিয়ে দিয়েছিল? এটা শোনা মাত্রই মহিলাটি হতাশ চোখে এই ভাঙাচোরা ঘরটার দিকে তাকায়। অর্থাৎ আনন্দ হয়তো এই ভাঙাচোরা ঘরটাই তাদের বানিয়ে দিয়েছিল। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়, অর্থাৎ এর পরের ঘটনাগুলো ওই প্রতিবেশী মহিলাটাই বলছিল। দামাস্কার মারা যাওয়ার পর আনন্দের আর কোনো কম্পিটিটর ছিল না। সে ধীরে ধীরে দামাস্কারের জায়গা দখল করে নেয়। সে সব জায়গায় রাজত্ব করছিল, যত রকম ইল্লিগাল কাজ সে করছিল। ধীরে ধীরে সে একজন বড় সাপ্লায়ার হয়ে যায়। এইদিকে কয়েক বছর পর টবি জেল থেকে ছাড়া পায়। সে খুশি মনে প্রথমে যায় সাবিত্রীর বাসায়, কিন্তু গিয়ে দেখে সাবিত্রীর অলরেডি আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। এটা দেখে টবির অনেক মন খারাপ হয়, কিন্তু আর তো কিছু করার নেই। এরপর সে চেষ্টা করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার। তারা সমুদ্র থেকে শামুক কুড়িয়ে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করত, আর এভাবেই তাদের দিন পার করছিল। টবির মেয়ে জেনি এইখানে থাকা একটি ছেলেকে পছন্দ করে, ছেলেটিও তাকে পছন্দ করে। তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছিল তারা একে অপরকে অনেক ভালোবাসে। একদিন এগুলো বিক্রি করার সময় আনন্দ এসে তাকে দেখে আর বলে, আরে তুই জেল থেকে ছাড়া পেলি কবে? আর জেল থেকে বের হয়ে আমার সাথে তো একবার দেখাও করলি না। আর ঘর কেমন লেগেছে? ঘর পছন্দ হয়েছে? টবি বলে, হ্যাঁ, তার ভালো লেগেছে। এরপর আনন্দ বলে, আরে রাখ, এগুলো ফালতু কাজে রেখে দে, এখন থেকে তুই আমার সাথে কাজ করবি। এটা শুনে জেনি তার বাবাকে বলে, আমার বাবা কারোর জন্য কাজ করবে না, আমার বাবা নিজের জন্য কাজ করবে, কোনো খারাপ কাজ আমি আমার বাবাকে করতে দিব না। এটা শুনে আনন্দ তখন তো কিছু বলে না, শুধু এতটুকু বলে যে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন টবিরা বাসায় ফিরে দেখে তাদের ঘর তালা মারা, আর ঘরের উপর একটা নোটিশ ঝুলানো আছে যেখানে লেখা ছিল এই জায়গাটি অন্য আরেকজনের, তাই সে এই জায়গাটি আবার ফেরত নিয়েছে। এটা দেখে তারা অনেক উকিলের কাছে যায়, অনেক বড় বড় অফিসারের কাছে যায়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ সবই তো ছিল আনন্দের হাতে। সে ইচ্ছে করে এসব করেছিল যেন টবিকে আবার সাহায্যের জন্য তার কাছে আসতে হয়। দেখা যায় সত্যি পরের দিন টবি আনন্দের কাছে এসেছে সাহায্য চাওয়ার জন্য। এখন আনন্দ তো এটারই অপেক্ষায় ছিল। সে টবিকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমি যা বলবো সেটা শুনতে হবে। এখন টবির তো একটা থাকার ঘরের খুবই প্রয়োজন, তাই সে আর কোনো উপায় না পেয়ে আনন্দের প্রস্তাবে রাজি হয়ে যায়। আনন্দ তাকে আলাদা একটি ঘরে নিয়ে যায় আর একটা জুস বানানোর মেশিন দেখিয়া বলে, এইটা আখের জুস বানানোর মেশিন, এইখানে খুব সুন্দর আখের জুস তৈরি করা যায়, কিন্তু এইটা আমি আখের জুস বানানোর জন্য ঘরে আনিনি, এইখানে আমার প্রত্যেকটা শত্রুকে আমি জুস বানাবো, আর সেই কাজটা করবে তুমি। এইদিকে তুমি তাদের মেশিনে দিবে আর ওইদিকে তারা জুস হয়ে বের হবে, তাদের যেন কোনো হাড্ডি আর মাংসের অস্তিত্ব না থাকে। এভাবে তাদের শরীর থেতলে যাওয়ার পর তাদের মাংস বিশেষগুলো ময়লার মধ্যে ফেলে দিবে। টবিও এতে রাজি হয়ে যায়, কারণ টবি তো ছোটবেলা থেকেই একটু অন্যরকম, সে বুঝতে পারে না যে ভালো কোনটা আর খারাপ কোনটা। তাকে আনন্দ যা বলেছিল সে সেই অনুযায়ী কাজ করে যায়। আনন্দ একে একে তার সকল শত্রুকে মেরে ফেলছিল, আর টবি সেগুলোকে জুস বানিয়ে ময়লার মধ্যে ফেলে দিত। এইভাবে টবি যে একে
একের পর এক কতগুলো খুন করে তার কোনো হিসাব নেই। আর আনন্দ এখন নির্দ্বিধায় তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সে আরো পাওয়ারফুল হয়ে ওঠে। এইবার তো সে নির্বাচনেও দাঁড়িয়ে যায় এবং তার প্রতিপক্ষে যে ছেলেটি দাঁড়িয়েছে আনন্দ টবির মাধ্যমে তাকেও মেরে ফেলে আর তাকে জুস বানিয়ে সেই ময়লার মধ্যে ফেলে দেয়। এরপরে তার আর কোনো কম্পিটিটর থাকে না আর এইভাবে সে নির্বাচনেও জিতে যায়। অন্যদিকে দেখানো হয় জেনিকে। জেনি বিক্রমের সাথে বসে চা খাচ্ছিল। এই বিক্রমকে জেনি পছন্দ করে। বিক্রমও জেনিকে অনেক ভালোবাসে। বিক্রম জেনিকে বলে, তোমার বাবা তো এখন আনন্দের হয়ে কাজ করে। আমার মনে হয় তোমার বাবা কোনো খারাপ কাজ করছে। তুমি খেয়াল করেছো যে এলাকা থেকে কিভাবে একের পর এক মানুষ মিসিং হচ্ছে? আমার তো মনে হয় আনন্দই এগুলো করাচ্ছে তোমার বাবাকে দিয়ে। তোমার বাবাকে আনন্দের থেকে দূরে রাখাটাই বেটার হবে। জেনিও তার কথাটা বুঝতে পারে যে আসলেই হয়তো তার বাবাকে দিয়ে আনন্দ কোনো খারাপ কাজ করিয়ে নিচ্ছে আর সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার বাবাকে ব্যবহার করছে। আর তাই পরের দিন জেনি আনন্দের বাসায় আসে আর জোরে জোরে তার নাম ধরে চিৎকার করতে থাকে। একটু পর আনন্দ বেরিয়ে আসে আর জেনি তাকে বলে, এই তুই আমার বাবার পিছনে পড়ে আছিস কেন? নিজে তো কিছু করতে পারিস না আর আমার বাবাকে দিয়ে সব করাই নিস। আর কিছু হলে আমার বাবা জেল খাটে। কেন রে, তুই নিজে কিছু করতে পারিস না? এই বলে তার মুখে কতগুলো পয়সা ছুঁড়ে মারে আর বলে, এই টাকার জন্যই তো তুই এসব করছিস তাই না? এই ধর, এই কয়টা টাকা রাখ আর আমার বাবাকে আমার বাবার মতো ছেড়ে দে, আমাদের একটু শান্তিতে বাঁচতে দে, এই ধর। এইভাবে জেনি তাকে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যায়। কিন্তু আনন্দ তার উপর ভীষণ রেগে যায়, কিন্তু সে তাকে তখন কিচ্ছু বলে না, শুধু নিচে পড়ে থাকা পয়সাগুলো একটা একটা করে উঠায় আর রুমালে পেঁচিয়ে যত্ন সহকারে রেখে দেয়। সেই দিন রাতে টবি আর জেনি ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করেই পুলিশ এসে কোনো কথা না বলেই টবিকে গ্রেফতার করে নিয়ে যায় আর বলে টবির উপর আগের মিসিং আর মার্ডার কেস ছিল। আমাদের সন্দেহ এখন যে মিসিং হচ্ছে সেগুলোর মধ্যেও টবির হাত রয়েছে। এই বলে পুলিশরা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। টবিকে ধরে নিয়ে যাওয়ার পর টবির বন্ধু দামোদর আনন্দের কাছে যায় আর সাহায্য চায়। আনন্দ এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। সে শুধু বলে, টবির মেয়ে জেনিকে আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু জেনি তার সাথে দেখা করতে যায় না। সেদিন রাতে হঠাৎ করে আনন্দ জেনির ঘরে আসে আর সরাসরি ঘরের মধ্যে ঢুকে যায়। আর এরপরে কি হয় সেটা আমাদের দেখানো হয় না, শুধু এতটুকু দেখানো হয় আনন্দ প্রতি রাতে ঠিক একই সময় জেনির ঘরে ঢুকে আর কেউ একজন মাটির ব্যাংকে একটা একটা করে পয়সা ফালায়, অর্থাৎ বারবার এটা রিপিট হতেই থাকে। আনন্দ প্রতি রাতে একই সময় জেনির কাছে যায় আর ব্যাংকে একটা একটা করে পয়সা পড়তেই থাকে। এইভাবে বারবার প্রতি রাতে এটা রিপিট হতে থাকে। এইভাবে কিছুদিন যাওয়ার পর টবি জেল থেকে ছাড়া পায়, কিন্তু তাকে আবার কোনো না কোনো নতুন কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর অবশ্যই এই সব কিছু আনন্দাই করছিল। আর ওইদিকে জেনির ব্যাপারটা বারবার রিপিট হতেই থাকে আর পয়সা ফালানোর ব্যাপারটাও। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। টবি আবার জেল থেকে ছাড়া পায় আর এইবার টবি জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে মদ খাওয়ার জন্য মাটির ব্যাংকটা ভাঙছিল টাকা বের করার জন্য, কারণ সে ভালো করেই জানতো তার মেয়ে পয়সা জমায় ব্যাংকে। জেনি এটা দেখে ভীষণ রেগে যায় আর তার বাবাকে চিৎকার করতে করতে বলে, নিজে তো ইনকাম করতে পারো না, 2 দিন পর পর জেলে যাও, আর আমি কষ্ট করে যে 2টা টাকা ইনকাম করি, নিজে চলি আর জমাই, সেগুলোর দিকেও তোমার নজর। খবরদার বলছি, ব্যাংকে টাকাগুলো রেখে দাও, খরচ করবে না। আর এইখানে ক্যামেরা জেনির পেটে ফোকাস করলে আমরা দেখতে পারি যে জেনি প্রেগনেন্ট। টবি তো এটা দেখে যেন আকাশ থেকে পড়ে, কারণ জেনির তো এখনো বিয়েই হয়নি, তাহলে সে প্রেগনেন্ট হলো কিভাবে? পরের দিন গ্রামের কিছু মানুষ এর বিচার নিয়ে বসে। তারা সেখানে আনন্দকেও ডেকে নিয়ে আসে আর বিচার তো হবেই, কারণ জেনির তো এখনো বিয়েই হয়নি। আর গ্রামে বিয়ের আগে এভাবে প্রেগনেন্ট যেহেতু হয়েছে, সেহেতু জেনিকে অনেক অপমান করা হয় আর আনন্দ তাকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক খারাপ কথা বলে, যেটা বিক্রম একদমই সহ্য করতে পারে না, কারণ বিক্রম তো জেনিকে ভালোবাসে। তাই এক পর্যায়ে বিক্রম এসবে বিরক্ত হয়ে বলে দেয় যে জেনির পেটে যে বাচ্চা রয়েছে সেটা তারই বাচ্চা, সেই জেনির পেটের বাচ্চার বাবা, এবং সে জেনিকে বিয়ে করতেও রাজি। সে জেনিকে খুব ভালোবাসে, এমনকি জেনিও তাকে ভালোবাসে। এগুলো শোনা মাত্রই টবি তো রেগে আগুন হয়ে যায়। সে দৌড়ে যায় বিক্রমকে মারতে, কিন্তু জেনি তাকে বাধা দিয়ে বলে, বিক্রমকে মারতে হলে আগে আমাকে মারতে হবে, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, আমরা দুজনে বিয়ে করতে চাই। এটা শুনে টবি হতভম্ব
হয়ে যায় আর জেনির ওপর রেগে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামবাসী সবাই মিলে তাদের দুজনের সম্মতিতেই তাদের বিয়ে দেয় আর তাদের সেই ঘরেই থাকতে বলে। অন্যদিকে টবির দিন কাটছিল খুবই দুঃখে। সে মানুষদের সাথে মারামারি করে দিন পার করে, সারাদিন নেশা করে। তার খাবার দাবারের কোনো ঠিক নেই, কোথায় থাকে না থাকে তার কোনো ঠিকানা নেই। সে নেশা করে এদিক ওদিক পড়ে থেকে তার দিন কেটে যায়। কিছু মাস পর জেনির একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। টবি তাদের ওপর এখনো রেগেছিল। সে তাদের দেখলেও তাদের সাথে কথা বলতো না, কিন্তু দিনে একবার হলেও তার নাতিকে দেখতে যেত। লুকিয়ে লুকিয়ে সে তার নাতনিকে দেখে চলে আসতো। এভাবেই কিছু বছর কেটে যায়। জেনির মেয়ে বড় হয়েছে। অন্যদিকে আনন্দা এখন আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। তার অনৈতিক কাজকর্ম আরো বৃদ্ধি পেয়েছে। একদিন এক পুলিশ অফিসার এসে তার কাজে বাধা দেয় আর তাকে বলে, আমাকে 50 লাখ টাকা দিতে হবে, আর না হলে তোমাকে কোনো কাজই করতে দিব না। এই এলাকায় তো দূরের কথা, শহরের বাইরেও তোমাকে কোনো কাজ করতে দিব না। কোনো অনৈতিক কাজ করলে আমি তোমাকে অ্যারেস্ট করব। এটা শোনা মাত্রই আনন্দ আর কোনো উপায় না পেয়ে তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। পরে আনন্দ চিন্তা করে যে আমি এসব ইল্লিগাল কাজ করি, এগুলো ওই অফিসারটা জানলো কিভাবে, তাকে কি এসব জানালো। একটু খোঁজ খবর নেওয়ার পর সে জানতে পারে বিক্রম পুলিশদের এসব জানিয়েছে। বিক্রম হলো জেনির স্বামী। আনন্দ এটা জানা মাত্র একদম রেগে ফেটে পড়ে আর তার মনে পড়ে টবির কথা। এতদিনে সে তো টবির কথা ভুলেই গিয়েছিল। আর বিক্রমের কথা জানার পর সে সিদ্ধান্ত নেয় টবিকে দিয়ে সে বিক্রমকে খুন করাবে। তাই এরপর সে সোজা চলে যায় টবির কাছে। এসে সে তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। তাকে বলে, তোমাকে এত সুন্দর একটা ঘর বানিয়ে দিলাম আর এখন তোমায় দাঁড়ে দাঁড়ে ঘুরো, তোমার থাকার কোনো জায়গা নেই কেন? ও বুঝতে পেরেছি, সে বাসাতে তো তোমার মেয়ে আর মেয়ের জামাই থাকে, এই জন্যই তো তোমার এই অবস্থা। তুমি জানো তোমার অনুপস্থিতিতে বিক্রম তোমার মেয়েকে ধর্ষণ করেছে আর তাকে গর্ভবতী করে দিয়েছে। এখন জেনি আর কোনো উপায় না পেয়ে বিক্রমের সাথে সংসার করছে, আর তুমি এসব না জেনে না বুঝে তাদের উপর রাগ করে চলে এসেছো। বিক্রম তোমার কাছ থেকে জেনিকে সরানোর জন্য এসব করেছে। তুমি আস্তে করে ছেলেটাকে রাস্তা থেকে সরিয়ে দাও, আর এরপরে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। জেনি আবার তোমার কাছে ফিরে আসবে, তোমরা আবার একসাথে থাকবে, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ওই বিক্রম ছেলেটা একদমই ভালো না, তোমার মেয়ের জীবনটা নষ্ট করে দিবে। বাচ্চাটা হওয়ার পর তুমি জেনিকে আরো ভালো ঘরে বিয়ে দিতে পারবে, তোমার মেয়ের জীবন সুন্দর হবে। এই জন্য আগে বিক্রমকে খুন করতে হবে, তাই তুমি গিয়ে আগে বিক্রমকে রাস্তা থেকে সরিয়ে দাও। এইভাবে আনন্দ তাকে অনেকভাবে ব্রেন ওয়াশ করে আর শেষমেশ টবি তার কথার জালে ফেসে যায়। আর রাতে সুযোগ বুঝে যখন জেনি বাসায় না ছিল, সে বিক্রমের গলায় গামছা পেঁচিয়ে তাকে খুন করতে নেয়। কিন্তু ঠিক তখনই জেনি চলে আসে আর তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলে, যার কুবুদ্ধি শুনে তুমি আমার স্বামীকে হত্যা করতে এসেছো, সেই এসবের মাস্টার মাইন্ড। প্ল্যান করে তোমাকে জেলে ঢুকিয়ে আমাকে প্রতি রাতে এসে রেপ করতো। যতগুলো পয়সা আমি তার মুখে ছুঁড়ে মেরেছিলাম, সে এক একটা পয়সার বদলা নিয়েছে, আমাকে প্রতি রাতে ভোগ করেছে। আর আমি প্রেগনেন্ট হয়েছি তার কারণেই, এই বাচ্চাটাও তারই। শুধুমাত্র বিক্রম তোমার আর আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছে। আমিও বাধ্য হয়ে কিছু বলতে পারিনি, কারণ তোমার জীবন ছিল ওর হাতে। আমি যদি কিছু করতাম তাহলে জেলে ওরা তোমাকে মেরে ফেলতো। এগুলো শোনা মাত্র টবি আরো বেশি রেগে যায় আর সে এবার বেরিয়ে পড়ে আনন্দকে মারার জন্য। কিন্তু জেনি তাকে থামিয়ে দেয় আর বলে, যা হয়েছে হয়েছে, আমরা এবার একটু শান্তিতে বাঁচতে চাই। আমি এসব ঝামেলা আর চাই না। আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, এই কারণে আর কোনো খুন করতে হবে না, আমরা আবার একসাথে বাঁচবো। এগুলো শুনে টবিও বুঝতে পারে যে তার জন্য তার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে, তাই সে আনন্দকে খুন করতে আর বাসা থেকে বের হয় না। জেনিও তাকে মানিয়ে নেয়। এভাবে বাবা মেয়ে আবার এক হয়ে যায়। কিন্তু বিক্রম ভয় পেয়ে কোথায় যেন পালিয়ে যায়। জেনি আর টবি তাকে কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালে জেনি ঘুম থেকে উঠে দেখে টবিও কোথাও নেই। ব্যাস, সেদিন সকালে জেনি টবিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কোথাও খুঁজে সে টবিকেও পায় না আর বিক্রমকেও পায় না। আশেপাশে সব জায়গায় খুঁজে জেনি যখন তাদের দুজনকে কোথাও খুঁজে না পায়, সে মনে করে হয়তো আনন্দই তাদের কোনো ক্ষতি করেছে। তাই ছোটবেলায় বাবার কাছ থেকে পাওয়া সেই নাকের রিংটা সে পরে নেয় আর সিদ্ধান্ত নেয় সে প্রতিশোধ নেবে। আনন্দকে খুন করে তার বাবা আর বিক্রম হত্যার প্রতিশোধ নেবে, কারণ সে তো ভাবছিল তার বাবা আর তার স্বামী মারা গেছে আর তাদেরকে আনন্দই খুন করেছে। এই
এইভাবে সে প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর একদিকে সে পুলিশকেও কমপ্লেন দিয়ে রাখে যে তার বাবাকে সে খুঁজে পাচ্ছে না। তাই সে দেবীর নাকের রিং পরে মা কালী রূপে বেরিয়ে পড়ে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এইভাবে অতীত আর বর্তমান একসাথে মিলে যায়। কারণ আজকে তো জেনি পুলিশ স্টেশনে এসে পুলিশদের সাথে চিল্লাচিল্লি করে গেছে যে তার বাবাকে সে খুঁজে পাচ্ছে না। আর এইসব ঘটনা তারা জানতে পারছিল জেনির প্রতিবেশীর কাছ থেকে। এতক্ষণ পুলিশরা যাদের যাদের কাছ থেকে টবির বিষয়ে জানছিল শেষে শুধু তাদেরকে একটাই প্রশ্ন করে যে আপনার কি মনে হয় টবি কি ফিরে আসবে? এগুলো শুনে তারা উত্তর দেয় যে হ্যাঁ, টবি অবশ্যই ফিরে আসবে। কারণ টবি সবার থেকে আলাদা, অন্যরকম। সে তার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবে। দেখা যায় সত্যি টবি আর বিক্রম ফিরে এসেছে। টবি বিক্রমকে নিয়ে এক জায়গায় লুকিয়েছিল কারণ সে জানতে পেরেছিল আনন্দা তাদের দুজনকেই খুন করতে চায়। তাই সে লুকিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু আনন্দা যখন জানতে পারে যে আবার তারা ফিরে এসেছে, সে তাদের লোককে পাঠিয়ে দেয় তাদের দুজনকে খুন করতে। আনন্দের লোকেরা তাদের দুজনকে গিয়ে ইচ্ছা মতো মারে। মারতে মারতে একদম বিক্রমকে মেরেই ফেলে। আর টবিকেও তারা সেই একইভাবে মারছিল। শরীরের কোন জায়গা বাদ রাখছিল না। বিক্রম এক পর্যায়ে মারা যায়। কিন্তু টবিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে কোনো মতে বেঁচে আছে। তার অবস্থা এমন যে সে বাঁচতেও পারে আবার মারাও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তার হাতে হয়তো আর বেশি সময় নেই। এসবের খবর পেয়ে ফাদারও তাকে দেখতে এসেছে। প্রতিবেশী মহিলাটা ফাদারকে বলে জেনির মেয়েকে আপনার আশ্রমে নিয়ে যান, ওইখানেই ও সেফ থাকবে। আমার কাছে ওর কোনো সেফটি নেই। আনন্দের লোকেরা যে কোনো সময় এসে ওকে নিয়ে যেতে পারে। ফাদার সিদ্ধান্ত নেয় যে সে তাকে আশ্রমেই নিয়ে যাবে। এইদিকে জেনি হাতে চাকু নিয়ে আর নাকে দেবীর নাক ফুল পরে বেরিয়ে পড়ে প্রতিশোধ নিতে। তার পেছনে পেছনে ডক্টরও চলে আসে, যে ডক্টর তার বাবা আর বিক্রমের চিকিৎসা করেছে। সে জেনিকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু জেনি কারো কোনো কথাই শুনছিল না। সে শুধু চায় প্রতিশোধ নিতে। আনন্দা তার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। তাই সে সরাসরি গিয়ে আনন্দের গায়ে চাকু মারা শুরু করে। আনন্দ নিজেকে বাঁচানোর জন্য জেনিকে দূরে সরিয়ে দেয়। একটু পর আনন্দের লোকেরা এসে জেনিকে চেপে ধরে আর আনন্দ নিজের হাতে জেনিকে খুন করে। এরপর তাকেও ঠিক ওই রকম ভাবে মারা হয় যেই রকম ভাবে টবি অন্য লোকেদের খুন করত। তাকেও জুস বানানোর মেশিনে দিয়ে একদম পিষে ফেলা হয় আর তার মাংস আর হাড্ডিগুলো সেই ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়। টবি যখন হাসপাতালে এইগুলো জানতে পারে তার হঠাৎ করেই কি যেন হয়ে যায়। সে উঠে বসে। তাকে দেখে মনে হচ্ছিল তার শরীরে অন্য কিছু ভর করেছে। সে সরাসরি বাসায় গিয়ে সেই নাক ফুলটা পরে। আর এরপর সিন চলে যায় একেবারে মুভির শুরুতে, যেখানে আমরা দেখেছিলাম গ্রামের সবাই মিলে একটা উৎসব করছিল, অর্থাৎ একটা পুজোর মতো আর কি, যেখানে দেবী একজনের উপর ভর করে, যেখানে আনন্দা সহ গ্রামের অনেক মানুষ উপস্থিত ছিল। এরপর সেখানে সবাইকে অবাক করে দিয়ে টবি চলে আসে। সাদা ঘোড়ার উপরে সেই নাক ফুলটা পরে সে এন্ট্রি নেয়। এই মুভিতে তার প্রত্যেকটা এন্ট্রি ছিল অস্থির। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার তো বাঁচারই কথা না। সে এইভাবে ঘোড়ায় চড়ে কিভাবে এখানে আসলো, এটা দেখে সবাই বুঝে যায় যে হয়তো তার উপর দেবী ভর করেছে। এরপর আর কি, সে নেমে এক এক করে আনন্দের প্রত্যেকটা লোককে খুন করছিল। একজনকে ধরছিল আর মেরে ফেলছিল, একজনকে ধরছিল আর মেরে ফেলছিল। এই মুভির প্রত্যেকটা ফাইট সিন ছিল অস্থির। আমি নিজে বসে এই পুরো মুভিটা দেখেছি। পুরো মুভিতে এক একজনের অ্যাক্টিং যেমন দুর্দান্ত, ফাইট সিনের তো কোনো কথাই নেই। পুরো মুভিটা আমার কাছে অস্থির লেগেছে। আমি হিন্দি ডাবিং এ দেখেছি। এভাবে এক এক করে সে আনন্দের প্রত্যেকটা লোককে মেরে ফেলে। এরপর পালা আসে আনন্দের। দুজনের মধ্যে অনেকক্ষণ মারামারি হয় আর এক পর্যায়ে টবি দেবীর সেই তলোয়ারটি নিয়ে তার ঘাড় থেকে মাথা পুরো আলাদা করে দেয়, যেটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে পুলিশ এসে উপস্থিত হয় আর পরিস্থিতি বেগতিক দেখে পুলিশটি সরাসরি তার উপর গুলি চালিয়ে দেয়। আর সেই পুলিশটা এই প্রথম কার উপর গুলি চালিয়েছে, অর্থাৎ ইনকাউন্টার করেছে। আর তার গুলিতেই টবির এখানে মৃত্যু হয়। টবির মৃত্যুর পর জেনির মেয়ে তার কাছে এসে অনেক কান্নাকাটি করে আর তাকে নিয়ে যায় ফাদার। ফাদার তাকে তার আশ্রমে নিয়ে যায়। এখন থেকে জেনির মেয়ে আশ্রমেই বড় হবে। আর এইভাবেই টবির চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। মুভিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে।
বিশেষ করে অ্যাকশন সিনগুলো। তো মুভিতে আনন্দ যেমন অনেক অপরাধ করেছে, টবিও কিন্তু অনেক অপরাধ করেছে। এই কারণে তাদের দুজনকেই দুনিয়াতে শাস্তি পেতে হয়েছে। কেউ তার জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারেনি, সবাইকেই তার অপরাধের শাস্তি ভোগ করতে হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।